হত্যাকারীদের গ্রেপ্তারে সম্ভব সব চেষ্টাই হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার অগ্রগতি জানতে আদালত এলাকায় যান জাপানি প্রতিনিধি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে কুনিওর মরদেহ আবারও পর্যবেক্ষণ করেছে জাপানের বিশেষজ্ঞ দল। তবে মৃতদেহ বুঝে নেননি তারা। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভের রিপোর্ট। আলুটারিতে মুখোশধারীদের গুলিতে নিহত জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে খোঁজ নিতে আদালত পাড়ায় যান জাপানি প্রতিনিধি। আমার কাছে আসছিলেন একজন জাপানি ভদ্রলোক আর তার সাথে একজন আমাদের বাঙালি দোভাষী আসছে। ওনারা আমার কাছে মামলার বিষয়বস্তু আমাদের দেশের সিস্টেম বললো যে কি, আমি তাদেরকে অ্যাসিওর করছি যে আপনারা ওয়েট করেন, ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং এর জন্য আমাদের ল এনফোর্সিং এজেন্সি সর্বস্তরে আপ্রাণ চেষ্টা করতেছে এটা মেড আউট করার জন্য। তারা খুব সন্তুষ্টি প্রকাশ করছে। কুনিওর মৃতদেহ আবারও পর্যবেক্ষণ করতে মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে যান 4 সদস্যের জাপানি বিশেষজ্ঞ দল। পুলিশি পাহারায় দীর্ঘ 1.5 ঘন্টা মৃতদেহ পর্যবেক্ষণ করেন তারা। কুনিওর মৃতদেহ বুঝে নেওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে তারা মৃতদেহ না নিয়েই ফিরে যান। এ নিয়ে রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে মৃতদেহ হস্তান্তরে আরো বিলম্ব হতে পারে। এখন সিদ্ধান্ত হয় নাই। সিদ্ধান্ত হয় নাই। এটা ঠিক হয় নাই, এখনো ঠিক হয় না, পরে জানতে পারবেন আপনারা। ঢাকায় ইটালি নাগরিক এবং রংপুরে কুনিও হত্যা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করছেন। তবে তদন্তের স্বার্থে সব তথ্য গোপন রাখা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মেরিনা লাভলি, চ্যানেল আই, রংপুর। 2015-16 শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টালে পুনরায় ভর্তি পরীক্ষা নেবার দাবিতে শিক্ষার্থীরা দুপুরে শাহবাগে জমায়েত হয়ে প্রধান সড়কে অবস্থান নেয়। রাস্তা দখল করে যান চলাচল বন্ধ করে দেয় তারা। পুলিশের বাধায় স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করতে পারেনি শিক্ষার্থীরা। জান্নাতুল বাকিয়াকের রিপোর্ট। গত 18 সেপ্টেম্বর 2015-2016 শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই অভিযোগে আন্দোলনের নামে শিক্ষার্থী ও অভিভাবকদের একটি অংশ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর 12:30টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগে জমায়েত হয়। এবার তো প্রশ্ন আউট হয়েছে, এই জন্য আমরা চাই যে রি-এক্সাম হোক। ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ থেকে আমি আসছি আমাদের জুনিয়রদের সাপোর্ট দিতে। শাহবাগের প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে রাস্তা দখল করে সেখানেই বসে পড়েন শিক্ষার্থীরা। এ কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। কিছু সময় পরে ঘোষণা আসে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও কর্মসূচির। তো এখানে আসছি দাবি আদায়ের জন্য, কারণ এখন পর্যন্ত কোনো নজির নাই যে 175 পেও কোনো মেডিকেলে চান্স পায় নাই। শিক্ষার্থীরা শাহবাগ থেকে ভিআইপি সড়ক ধরে সামনে এগোতে থাকে। তারা হোটেল সোনারগাঁর কাছে এলে পুলিশের বাধার মুখে পড়ে। সার্ক ফোয়ারার সামনে কিছুক্ষণ অবস্থানের পর শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে কারওয়ান বাজার এলাকায় ওয়াসা ভবনের সামনে আসে। সে কিভাবে আমাদের মহিলাদের বুকে হাত দিল, একটা মেয়ের জামা ছিঁড়ে ফেলছে, এদের এই অধিকার কে দিয়েছে? মহিলা পুলিশ কোথায়? পুলিশের তৎপরতায় ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। মেসেজ ছিল ওরা যতই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলুক, ওরা বিশেষ করে পিএম কার্যালয়ে বসে পড়তো, সো দ্যাট আমরা ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমাদেরকে এই এলাকা থেকে ব্যাক করে শাহবাগের দিকে দিয়েছি। বেলা 3টার কিছু পরে প্রধান সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। জান্নাতুল বাকিয়া, চ্যানেল আই, ঢাকা। মোবাইল ফোনের নাম্বার ঠিক রেখেই পরিবর্তন করা যাবে অপারেটর কোম্পানি, আর গ্রাহকরা এই সুযোগ পাবেন আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই। সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন অপারেটর পরিবর্তনের ফি হবে 30 টাকা। ফারুক হোসেনের রিপোর্ট।
নম্বর বদলে যাবে তাই অভিযোগ থাকলেও অনেকে মোবাইল ফোন অপারেটর পরিবর্তন করেন না। তাই সিদ্ধান্ত হয়েছে কোনো মোবাইল ফোন অপারেটর থেকে কাঙ্ক্ষিত সেবা না পেলে গ্রাহক তার নম্বর অপরিবর্তিত রেখেই অপারেটর পরিবর্তনের সুযোগ পাবেন। প্রতিমন্ত্রী বলছেন, এর ফলে গ্রাহক ধরে রাখতে অপারেটররা সেবার মান বাড়াবে। এই প্রতিযোগিতার ফলে প্রত্যেক অপারেটরের মধ্যে কিন্তু একটা তাগিদ কাজ করবে যে বেস্ট সার্ভিসটা দেয়া, সো দ্যাট আপনি যেন তার নম্বরটি অপরিবর্তিত রেখে অন্য অপারেটরে যেন আপনি সুইচ ওভার না করেন। প্রতিমন্ত্রী জানিয়েছেন, কম সময়ের মধ্যেই 15 বছরের জন্য একটি কোম্পানিকে MNP লাইসেন্স দেওয়া হবে। গ্রাহক ও অপারেটরদের মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করবে ওই কোম্পানি। সেই লাইসেন্স একটা ফি ধার্য করা আছে এবং দ্বিতীয় বছর থেকে সরকারকে তার একটি রাজস্ব ভাগাভাগি করে নিতে হবে। এই বিষয়টি কিন্তু আমরা অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য করেছি এবং MNP রেসিপিয়েন্ট যে অপারেটর আছে প্রতিটি ট্রান্সফারের ক্ষেত্রে MNP অপারেটরকে আমরা একটা ন্যূনতম নির্দিষ্ট হার আমি এখানে বলতে পারি সেটা হলো 30 টাকা। সেটা কিন্তু আমরা দিয়েছি, কিন্তু এটা অনুমোদিত হবে অর্থ মন্ত্রণালয় থেকে। প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, 2016 সালের শুরু থেকে দেশে আর কোনো অনিবন্ধিত মোবাইল সিম থাকবে না। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা সফর স্থগিতের ধকল কাটিয়ে নভেম্বরেই বাংলাদেশের মাঠে বসছে আন্তর্জাতিক ক্রিকেট আসর। টিম টাইগারের সঙ্গে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। 10 অক্টোবর দুবাইয়ে আইসিসির সভায় জিম্বাবুয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে সফরসূচি। একই সভায় অন্য দেশগুলিকে আশ্বস্ত করতে নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করবে বিসিবি। সাইদুর রহমান শামীমের রিপোর্ট। এপ্রিলে 6 পর বিসিবির পরিচালক মণ্ডলীর সভাটি বাড়তি গুরুত্ব পেয়েছিল অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকানদের সফর স্থগিতের আচমকা সিদ্ধান্তে। সেই সমস্যা কাটছে আপাতত। জানুয়ারিতে জিম্বাবুয়ের বাংলাদেশ সফরটি এগিয়ে আনা হয়েছে 2 মাস। নভেম্বরে সফরের প্রথম পর্বে 2 ম্যাচের টেস্ট সিরিজ, জানুয়ারিতে দ্বিতীয় পর্বে 3 ম্যাচ ওডিআই এবং সমসংখ্যক T20 ম্যাচের সিরিজ। এখানে তারা আসতে রাজি, কিন্তু স্কেজুলিংটা আমরা এখনো করিনি। যেহেতু আমি যাচ্ছি, আশা করি আইসিসির মিটিং এ ওখানে বসে আমরা ঠিক করব, ফাইনাল করব। অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকানদের সফর স্থগিতের ঘোষণায় বাংলাদেশ ও বাংলাদেশের ক্রিকেটে চলছে সাময়িক সংকট। সেই সংকট কাটাতে মিডিয়ার গঠনমূলক তথ্য পরিবেশনের আবেদন বিসিবি। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইজ বিয়ন্ড ক্রিকেট। এটা ক্রিকেটের মানে আমাদের স্কোপের বাইরে চলে গেছে। না হলে এই টিম অবশ্যই বাংলাদেশে আসতো। প্রতিদিন এই টিভিতে টপ শো দেখি 3 মোড়লের জন্য ওঠে না, আমাদের উপরে না উঠতে পারি সেই জন্য ষড়যন্ত্র। তারপর যদি বলা হয় মহিলা টিম পাকিস্তানে গেল দেখে, এই যে এই সমস্ত বললে আমাদের কিন্তু একটু বেকারে দেওয়া হচ্ছে। বিসিবির পরিচালক মণ্ডলীর দ্বাদশ সভায় 1 বছর করে বাড়ানো হয়েছে 2 নির্বাচক মিনহাজুল আবেদিন, হাবিবুল বাশার, বিভিন্ন বয়স ভিত্তিক ডেভেলপমেন্ট ও জাতীয় মহিলা ক্রিকেট দলের হেড কোচের চুক্তির মেয়াদ। অফিসিয়াল স্পন্সর রবির পৃষ্ঠপোষকতায় আবারও চালু হচ্ছে পেসার হান্ট কার্যক্রম। আধুনিক সুযোগ দেয় সুসজ্জিত হচ্ছে হোম অফ ক্রিকেট ইনডোর কমপ্লেক্স। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। চিরনিদ্রায় শায়িত হলেন স্বাধীনতা পদক জয়ী প্রখ্যাত গীতিকার, নাট্যকার, উপন্যাসিক নঈম গহর। মঙ্গলবার রাত 1টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উত্তরা 3 নম্বর সেক্টরে নামাজে জানাজা শেষে তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। শামসুদ্দোহা পান্নার রিপোর্ট। জন্ম আমার ধন্য হলো মাগো, নোর তোলোর মতো কালজয়ী দেশত্ববোধক গানের গীতিকার নঈম গহর। গানে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি। তারপরও তিনি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট গ্রহণ করেননি। স্বাধীনতা পরবর্তী সময় থেকে তিনি অনেকটাই প্রচার বিমুখ জীবন পার করেছেন। 2012 সালে তিনি লাভ করেন স্বাধীনতা পদক। হৃদরোগ সহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগের কারণে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাত 1:15টায় তিনি ইন্তেকাল করেন। প্রথমকে অনেক ধন্যবাদ এবং সবাই চাই যে আমাদের দেশের সবাই যারা আছেন তার জন্য দোয়া করবেন। প্রখ্যাত এই গীতিকারের মরদেহ তার উত্তরার বাসায় নেওয়া হলে ঠকে ভেঙে পড়েন তার স্বজনরা। শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন তার ভক্ত। আকাশে সূর্য উঠেছে, এগুলো গান রেকর্ড করে নিয়ে আসছে। এটা তো একটা মানে নিজের জালে ওখানে কাজ করার মধ্যে যারা শিল্পী সত্যিকার দেশপ্রেমী যারা তারা কখন কিছু করে এক্সপেকটেশন নিয়ে কাজ করে না। হ্যাঁ, কেউ এটা আমাদেরই উচিত তাদেরকে মনে রাখা। যখন হলো তখন টেলিভিশন খবর যারা পেয়েছে সেই তার প্রথম নাম জানা উত্তরা 3 নম্বর সেক্টরে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা। চ্যানেল আই সংবাদ। এবারে স্টার্লিং বিরতি আর বিরতির পর অন্যান্য খবরের সঙ্গে সিরিয়ায় লক্ষ্য করে রাশিয়ার রকেট হামলা, রুশ সেনাবাহিনীর প্রশংসায় ভ্লাদিমির পুতিন।